আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? ভালো আছো তো? আজকে ক্লাস শুরু করতেছি একাদশ অধ্যায়। গতকাল আমি পড়িয়েছি পার্ট 1, আজকে পার্ট 2 থেকে শুরু করব। গতকাল পড়িয়েছি একাদশ অধ্যায়ে খাদ্যের পরিপাক ও খাদ্যের পরিকল্পনা। আজকে পার্ট 2 পড়ব আমরা। অধ্যায় একাদশ অধ্যায়টা পড়ব আমরা। একাদশ অধ্যায়ের পার্ট 2টা পড়ব। কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পরিপাক। কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পরিপাক। গতকাল আমরা জেনেছি পরিপাক কি, পরিপাক ক্রিয়া কাকে বলে, পরিপাক ক্রিয়া কিভাবে সংঘটিত হয়, ধারাবাহিকভাবে কিসের সাহায্যে পরিপাকিত হয়, বিক্রিয়াগুলো যে পরিপাকের বিক্রিয়াগুলো হয়ে থাকে, বিক্রিয়া কিসের মাধ্যমে কিসের সাহায্যে বিক্রিয়া হয়ে থাকে সম্পর্কে আমরা জেনেছি। পরিপাক ক্রিয়া কাকে বলে, পরিপাক কাকে বলে এ সম্পর্কে জেনেছি, তাও একটু আলোচনা করতেছি। পরিপাকটা কি? যে কোনো খাদ্যবস্তুকে শরীরে কাজে লাগানোর জন্য খাদ্যের বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট সরল অণুতে পরিণত হওয়া অবশ্যই কি প্রয়োজন। যে কোনো খাদ্য বস্তুকে শরীরে কাজে লাগানোর জন্য খাদ্যের বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট সরল অণুতে পরিণত হওয়া অবশ্যই কি প্রয়োজন। কারণ শরীরে বড় বড় অণুগুলো তেমন কাজে আসে না, ছোট ছোট সরল অণুতে পরিণত হওয়া অবশ্যই প্রয়োজন। খাদ্যের এইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গহন উপযোগী অবস্থায় পরিণত হয় পাচন ক্রিয়া বা পরিপাক ক্রিয়ার মাধ্যমে। পাচন ক্রিয়া বা পরিপাক ক্রিয়ার মাধ্যমে। পরিপাকটা কি? খাদ্য উপাদানের বৃহৎ ও জটিল অণুগুলো ক্ষুদ্র ও সরল অণুতে রূপান্তরিত হয়ে শরীরে শোষিত হয়ে রক্তস্রোতে মিশে যায়। তাহলে প্রথমে কি বৃহৎ ও জটিল অণুগুলো কি হয়? ক্ষুদ্র ও সরল অণুতে রূপান্তরিত হয়ে যায়, তারপর শরীরে শোষিত হয়ে রক্তস্রোতে মিশে যায়। বৃহৎ উপাদান থেকে ক্ষুদ্র ও সরল উপাদানে পরিণত হওয়ার কাজ বিভিন্ন ধরনের অ্যাসিড ও এনজাইমের সাহায্যে ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে কি হয়ে থাকে? বিক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র অণুতে পরিণত হয়। খাদ্যের এই জটিল উপাদান থেকে সরল উপাদানে পরিণত হওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় পরিপাক ক্রিয়া। তাহলে যদি পরীক্ষায় আসে পরিপাক ক্রিয়া কি, তাহলে কিভাবে লিখবে? খাদ্যের জটিল উপাদান থেকে সরল উপাদানে পরিণত হওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পরিপাক ক্রিয়া। পরিপাক কি? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তুর বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলা হয়। যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে কি বলা হয়? পরিপাক বলা হয়। তাহলে পরিপাক কি? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে কি বলা হয়? পরিপাক বলা হয়। বেঁচে থাকার জন্য বিভিন্ন উপকার উৎস থেকে আমরা কি গ্রহণ করি থাকি? খাদ্য গ্রহণ করে থাকি। অধিকাংশ খাদ্যবস্তু কি দেহে সরাসরি কি আসে না, কাজে আসে না। কেন? আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি এগুলো জটিল অণুযুক্ত। তাহলে এগুলো ভেঙে সরল ও ক্ষুদ্র অণুতে রূপান্তরিত হলে তখন কি শরীরে শোষিত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। কারণ খাদ্য হিসেবে আমরা যেগুলো কি গ্রহণ করে থাকি সেগুলো অধিকাংশ কি বৃহৎ অণুবিষ্ট এবং এদের রাসায়নিক গঠন অত্যন্ত কি জটিল প্রকৃতির।
খুব সামান্য পরিমাণে কয়েকটি খাদ্যবস্তু, যেমন কি গ্লুকোজ, আমরা যে গ্লুকোজ খেয়ে থাকি, আর কি খনিজ লবণ, এগুলো কি সরাসরি দেহে কাজে আসে বা লাগে। অধিকাংশ খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গঠন উপযোগী সরল উপাদানে পরিণত হওয়ার পর তা শরীরে কাজে আসে। যদি আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, গ্রহণ করে থাকি, এগুলো কি বেশিরভাগই কি বৃহৎ অনুবিষ্ট। এগুলোর রাসায়নিক গঠনও কি অত্যন্ত জটিল প্রকৃতি, তাই এগুলো শরীরে প্রথমের দিকে কোনো কাজে আসে না। পরে যখন এগুলো ক্ষুদ্র এবং সরল অণুতে রূপান্তরিত হয়, তখন শরীরে শোষিত হয়ে তা আবার কি কোথায় মিশে যায়? রক্তস্রোতে মিশে যায়। বৃহৎ উপাদান থেকে ক্ষুদ্র ও সরল উপাদানে পরিণত হওয়ার কাজ বিভিন্ন ধরনের অ্যাসিড ও এনজাইমের সাহায্যে ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এরপর পরিপাকীয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট, আমরা আজকে পড়ব কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পরিপাক। কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পরিপাক সম্পর্কে পড়ব। এতক্ষণ জেনেছি পরিপাক ক্রিয়া সম্পর্কে জেনেছি। পরিপাক ক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে কি হয়? গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। পরিপাক ক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ, প্রোটিন ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এভাবে পরিপাক ক্রিয়ার মাধ্যমে সকল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং শরীরের কি পুষ্টি সাধন করে। তাহলে প্রথমে যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি, এগুলো কি বৃহৎ, অনুবিষ্ট এবং জটিল প্রকৃতির। এই বৃহৎ ও জটিল অনুবিষ্ট খাদ্যবস্তুকে কি ভেঙে পরিপাক ক্রিয়ার মাধ্যমে কি করতে হবে? বিভিন্ন সরল অণুতে পরিণত করতে হবে। তাহলে পরিপাক এগুলো কিসের মাধ্যমে হয়ে থাকে? সরল অণুতে পরিণত হয় কিসের মাধ্যমে? পরিপাক ক্রিয়ার মাধ্যমে। খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তাহলে কার্বোহাইড্রেট ভেঙে কি পরিণত হয়? গ্লুকোজ, প্রোটিন ভেঙে কি পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তাহলে পরীক্ষায় যদি আসে কার্বোহাইড্রেট ভেঙে কি পরিণত হয়? গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। তাহলে পরিপাক ক্রিয়ার মাধ্যমে সকল খাদ্যবস্তুই ভেঙে সহজ উপাদানে পরিণত হয় এবং শরীরের পুষ্টি সাধন করে। পরিপাক ক্রিয়ার মাধ্যমে সকল খাদ্যবস্তুই কি হয়? ভেঙে সহজ উপাদানে পরিণত হয় এবং শরীরের পুষ্টি সাধন করে। সকল খাদ্যের পরিপাক ক্রিয়া দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয়। তাহলে সকল খাদ্যবস্তু বা সকল খাদ্যের পরিপাক ক্রিয়া দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে কি হয়? সম্পূর্ণ হয়। দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয়। আর পরিপাকতন্ত্রটা আমরা জেনেছি গতকাল, আমি একটু আলোচনা করছি। খাদ্যকে দেহের গহন উপযোগী করার জন্য দেহের বিভিন্ন অংশ এই পরিপাক ক্রিয়া অংশগ্রহণ করে। দেহের যে অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ, খাদ্যবস্তু পরিপাক ও শোষণ এবং অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে, তাকে কি বলা হয়? পরিপাকতন্ত্র। তাকে কি বলা হয়? পরিপাকতন্ত্র। তাহলে দেহের যে অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ, খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ এবং অপাচ্য অংশে কি হয়? অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে, তাকে কি বলা হয়? পরিপাকতন্ত্র। আমরা গতকাল জেনেছি পরিপাকতন্ত্রের কয়টি অংশ? পরিপাকতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে কি পুষ্টিনালী ও পুষ্টিগ্রন্থি। পুষ্টিনালী ও পুষ্টিগ্রন্থি। পুষ্টিনালী হচ্ছে, পুষ্টিনালীর 6টা অংশ করেছি আমরা। কি কি? মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত আর কি বৃহদান্ত্র। তাহলে সম্পূর্ণ পরিপাক ক্রিয়া কোথায় সম্পূর্ণ হয় না? পাকস্থলীতে সম্পূর্ণ হয় না।
পাকস্থলীতে সম্পন্ন হয় না, এগুলো আবার কোথায় আসে? শুধুমাত্র পাকস্থলীতে পরিপাক ক্রিয়ার সূত্রপাত ঘটে। পাকস্থলীতে খাদ্যবস্তুর সম্পূর্ণ পরিপাক হয় না, তাই অপরিপাককৃত খাদ্যবস্তুগুলো ক্ষুদ্রান্তে আসে, এখানে প্রধান পরিপাক কাজ চলে। এরপর বৃহদান্তে খাদ্যবস্তুগুলো প্রবেশ করে এবং পরিপাক ক্রিয়া কী হয়? সম্পূর্ণ হয়। তাহলে সম্পন্ন হয় কোথায়? বৃহদান্তে। আর সূত্রপাত হয় পরিপাক ক্রিয়া, সূত্রপাত হয় কোথায়? পাকস্থলীতে। এরপর খাদ্যবস্তু কোথায় আসে? ক্ষুদ্রান্তে। এরপর আসে প্রধান পরিপাক কাজ, সম্পন্ন হয় কোথায়? বৃহদান্তে। খাদ্যবস্তু প্রবেশ করে বৃহদান্তে, তারপর পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে পরিপাকতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে পুষ্টির নালী আর পুষ্টিগ্রন্থি। পুষ্টির নালীর অংশ হচ্ছে কি? কয়টা অংশ? মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত। আর পুষ্টিগ্রন্থিগুলো হচ্ছে লালাগ্রন্থি, যকৃত আর অগ্নাশয়। লালাগ্রন্থি হলো আবার তিন ধরনের, একটা হচ্ছে প্যারাসাইটিক লালাগ্রন্থি, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল লালাগ্রন্থি, আরেকটা হচ্ছে সাবম্যান্ডিবুলার লালাগ্রন্থি। তাহলে তখন আমরা কি জেনেছি? পরিপাক সম্পর্কে জেনেছি। এরপর কি? পরিপাকতন্ত্র, কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন ভেঙে কী কী পরিণত হয়? কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ পরিণত হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড পরিণত হয়, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এই সকল খাদ্যের পরিপাক ক্রিয়া দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে পরিপাকতন্ত্রের মাধ্যমে দেহের খাদ্যের কি হয়? সকল খাদ্যের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। এরপর কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের পরিপাক। বিভিন্ন খাদ্যদ্রব্য পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে সরল উপাদানে পরিণত হয়। অবশেষে রক্তের মধ্যে কি হয়? শোষিত হয়ে দেহের বিভিন্ন অংশে পরিচালিত হয়। বিভিন্ন খাদ্যদ্রব্য পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে সরল উপাদানে পরিণত হয়। তাহলে বিভিন্ন খাদ্যবস্তু কী হয়? পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে পরিবর্তিত হয়ে, বিভিন্ন অংশে যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এসব অংশে পরিবর্তিত হয়ে সরল উপাদানে পরিণত হয়। অবশেষে রক্তের মধ্যে কি হয়? এগুলো শোষিত হয়ে দেহের বিভিন্ন অংশে পরিচালিত হয়। রক্তের মধ্যে কি হবে? এগুলো শোষিত হয়ে, রক্তের মাধ্যমে শোষিত হয়ে দেহের বিভিন্ন অংশে কি হয়? পরিচালিত হয়। পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ লালারস, কি কি রয়েছে এনজাইম সমূহ? লালারস, পাচক রস, অগ্নাশয় রস ও আন্তিক রসে অবস্থিত। তাহলে পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ কোথায় অবস্থিত? লালারসে রয়েছে, পাচক রস, অগ্নাশয় রস ও আন্তিক রসে অবস্থিত। পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ লালারস, পাচক রস, অগ্নাশয় রস ও আন্তিক রসে অবস্থিত। এছাড়া পিত্তরস পরিপাক কাজে অংশগ্রহণ করে। তাহলে পিত্তরস কোথায় অংশগ্রহণ করে? কী কাজে অংশ নেয়? পরিপাক কাজে অংশগ্রহণ করে। বিভিন্ন খাদ্য উপাদান বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিভিন্নভাবে ও ভিন্ন গতিতে পরিপাক হয়ে থাকে। খাদ্যের কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য সবচেয়ে বেশি কি সময় প্রয়োজন? তাহলে খাদ্যের কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য দুইটা, একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে ফ্যাট পরিপাকের জন্য সবচেয়ে বেশি সময় প্রয়োজন হয়। খাদ্য গহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য প্রায় 12 থেকে 14 ঘন্টার সময় প্রয়োজন হয়। তাহলে কত ঘন্টার প্রয়োজন হয়? কত সময়ের প্রয়োজন হয়? খাদ্যবস্তু গহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য 12 থেকে 14 ঘন্টা সময় প্রয়োজন হয়। তাহলে বিভিন্ন খাদ্যদ্রব্য পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে কি হয়? বিভিন্নভাবে পরিবর্তিত হয়। এটা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ যেমন কি আছে? কি কি অংশ আছে? মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত, এইসব অংশে বিভিন্নভাবে কি হয়? পরিবর্তিত হয়ে যায়। পরিবর্তিত হয়ে সরল অনুপাতে পরিণত হয়। অবশেষে কি হয়? এগুলো, এই খাদ্যবস্তুগুলো রক্তের সাথে কি হয়? সরল উপাদানে যখন পরিণত হয় তখন এই সরল উপাদানগুলো
রক্তের সাথে কি হয়, মিশে যায় বা রক্তের মধ্যে শোষিত হয়ে দেহের বিভিন্ন অংশে কি হয়, পরিচালিত হয়। পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ কি কি রয়েছে, এগুলো আসে বারবার। পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ কি কোথায় কোথায় থাকে, কোন কোন জায়গায়, লালারস, পাচক রস, অগ্নাশয় রস ও আন্ত্রিক রস। তাহলে কি কি, লালারস, পাচক রস, অগ্নাশয় রস ও আন্ত্রিক রসে অবস্থিত। এছাড়া পিত্তরস পরিপাক কাজে অংশগ্রহণ করে। তাহলে পিত্তরসও কি করে, পরিপাক কাজে অংশগ্রহণ করে। বিভিন্ন খাদ্য উপাদান বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিভিন্নভাবে কি হয়, ভিন্ন গতিতে পরিপাক হয়ে থাকে। আবার কি, তিনটা পরিপাক হয়, কার্বোহাইড্রেটের পরিপাক, ফ্যাটের পরিপাক আর হচ্ছে প্রোটিনের পরিপাক। কার্বোহাইড্রেটের পরিপাক, এটা কার্বোহাইড্রেট পরিপাকিত হয়ে কি পরিণত হয়, কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। আর প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ফ্যাট ভেঙে কি হয়, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। তাহলে কার্বোহাইড্রেট ভেঙে কি হয়, গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য সবচেয়ে বেশি সময় প্রয়োজন। কার্বোহাইড্রেট ও ফ্যাট এই দুইটা অংশ পরিপাকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়। সময় কতটুকু লাগে, খাদ্য মুখ গহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য প্রায় 12 থেকে কত ঘন্টা লাগে, 14 ঘন্টা সময় প্রয়োজন। প্রায় 12 থেকে 14 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তাহলে 12 থেকে 14 ঘন্টা সময়ের প্রয়োজন হয় কিসের জন্য, কোন কোনটা পরিপাকের জন্য, কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য। কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য। কার্বোহাইড্রেটের পরিপাক, তাহলে এরপর আমরা আসি কার্বোহাইড্রেটের পরিপাক। কার্বোহাইড্রেটের পরিপাক শক্তির প্রধান উৎস হচ্ছে কি, কার্বোহাইড্রেট। শক্তির প্রধান উৎস হচ্ছে, যেমন কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এরপর কি আছে, প্রোটিন আছে। এই তিনটার মধ্যে সবচেয়ে শক্তির প্রধান উৎস হচ্ছে কি, কার্বোহাইড্রেট। আমাদের দৈনিক শক্তি চাহিদার 60 থেকে 80% কার্বোহাইড্রেট থেকে আমরা গ্রহণ করে থাকি। তাহলে আমাদের দৈহিক শক্তির চাহিদার 60% থেকে 80% কার্বোহাইড্রেট থেকে কি করি, গ্রহণ করি। কার্বোহাইড্রেট দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য তাপ ও শক্তি সরবরাহ করে। কার্বোহাইড্রেট দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য কি করে, শক্তি ও তাপ সরবরাহ করে। ভাত, রুটি, আলু, চিনি, গুড়। তাহলে কি কি আছে, ভাত, রুটি, আলু, চিনি, গুড়, মধু, ফল ইত্যাদি কার্বোহাইড্রেটের প্রধান উৎস। ভাত কি কি রয়েছে, ভাত, রুটি, আলু, চিনি, গুড়, মধু, ফল ইত্যাদি কার্বোহাইড্রেটের কি প্রধান উৎস। এই সকল খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় এবং পরে শক্তি উৎপন্ন করে। তাহলে এই সকল খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় এবং পরে কি হয়, শক্তি উৎপন্ন করে। খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে সরল অনুপাতে কি হয়, পরিণত হয় এবং কি শক্তি উৎপন্ন করে। মনোস্যাকারাইডের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। মনোস্যাকারাইডের কি হয় না, পরিপাকের কোনো প্রয়োজন হয় না। এরা সরাসরি কি হয়, রক্তে বিশ্লেষিত হতে পারে। ডাইস্যাকারাইড ভেঙে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন করে, আর পলিস্যাকারাইড ভেঙে ডাইস্যাকারাইড ও পরে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তাহলে ডাইস্যাকারাইড ভেঙে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন হয় এবং পলিস্যাকারাইড ভেঙে প্রথমে ডাইস্যাকারাইড ও পরে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তাহলে কার্বোহাইড্রেটের পরিপাক আমরা তখন কি জেনেছি, শক্তির প্রধান উৎস হচ্ছে কি, কার্বোহাইড্রেট। আমাদের দৈহিক শক্তি চাহিদার 60 থেকে 80% কার্বোহাইড্রেট কি করি,
দেহে গ্রহণ করি। কার্বোহাইড্রেট দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য তাপ ও শক্তি সরবরাহ করে। ভাত, রুটি, আলু, চিনি, কি ভাত, রুটি, আলু, চিনি, গুড়, মধু, ফল ইত্যাদি কার্বোহাইড্রেটের কি প্রধান উৎস। এ সকল খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় এবং পরে কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে। মনোস্যাকারাইডের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। মনোস্যাকারাইডের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। এরা সরাসরি রক্তে বিশ্লেষিত হতে পারে। এরা সরাসরি কি হতে পারে? রক্তে বিশ্লেষিত হতে পারে। ডাইস্যাকারাইড ভেঙে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন হয় এবং পলিস্যাকারাইড ভেঙে প্রথমে ডাইস্যাকারাইড ও পরে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তাহলে ডাইস্যাকারাইড ভেঙে কি উৎপন্ন হয়? দুটি মনোস্যাকারাইড উৎপন্ন হয়। এরপর পলিস্যাকারাইড ভেঙে কি উৎপন্ন হয়? প্রথমে ডাইস্যাকারাইড ও পরে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। তাহলে কার্বোহাইড্রেটের পরিপাকটা আমরা এখন জেনেছি। এরপর আসো ফ্যাটের পরিপাক। ফ্যাট আর কার্বোহাইড্রেট পরিপাক হতে বেশি সময় লাগে। সময় কতটুকু লাগে? 12 থেকে 14 ঘন্টা। ফ্যাটের পরিপাক। ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। তাহলে ফ্যাটকে কি বলা হয়? ঘনীভূত শক্তির উৎস বলা হয়। কারণ খাদ্য উপাদানগুলোর মধ্যে ফ্যাটই সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। কারণ খাদ্য উপাদানগুলোর মধ্যে কি ফ্যাট হচ্ছে কি সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। শক্তির প্রধান উৎস হচ্ছে কি? কার্বোহাইড্রেট। শক্তির প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট। আর ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। কারণ কি খাদ্য উপাদানগুলোর মধ্যে ফ্যাটই সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে থাকে। ফ্যাটের প্রধান উৎস হচ্ছে কি? তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, দুধের সর ইত্যাদি। কি ফ্যাটের প্রধান উৎস হচ্ছে কি? তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, দুধের সর ইত্যাদি। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে উৎপন্ন হয়। এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে, ইম্পর্টেন্ট। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে কি হয়? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। পাকস্থলীতে পিত্তল বর্ণের অভাব থাকায় এখানে ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয় না। তাহলে ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয় না কোথায়? পাকস্থলীতে। এটা বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়। পাকস্থলীতে শুধুমাত্র কি পরিপাকের সূত্রপাত ঘটে। তাহলে পাকস্থলীতে কিসের অভাবে ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয় না? কিসের অভাবে? পাকস্থলীতে পিত্তল বর্ণের অভাব থাকায় এখানে ফ্যাটের কি হয় না? সম্পূর্ণ পরিপাক হয় না। তাহলে ফ্যাটের পরিপাক কি? ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয় কারণ খাদ্য উপাদানগুলোর মধ্যে ফ্যাট কি সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে থাকে। ফ্যাটের প্রধান উৎস হচ্ছে কি? তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম আর কি দুধের সর ইত্যাদি। ফ্যাটের প্রধান উৎস হচ্ছে কি? তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, দুধের সর ইত্যাদি। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে কি হয়? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। পাকস্থলীতে পিত্তল বর্ণের অভাব থাকায় এখানে ফ্যাটের কি হয় না? সম্পূর্ণ পরিপাক হয় না। ফ্যাটের পরিপাক হয় ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্রে। শুধুমাত্র পাকস্থলীতে পরিপাকের কি হয়? সূত্রপাত ঘটে। এরপর আসো প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক সম্পর্কে একটু জেনে নিই। প্রোটিনের পরিপাক।
খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে প্রোটিন আছে। তাহলে প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে কি রয়েছে? প্রোটিন রয়েছে। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। তাহলে প্রোটিনের প্রধান তিনটি কাজ রয়েছে। কি কি কাজ? দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে প্রোটিন আছে। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে কি? দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। প্রোটিন সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। প্রোটিন সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে এর গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হওয়া পর্যন্ত শরীরে কোনো কাজে কি করে না, লাগে না। তাহলে প্রোটিনের প্রধান কাজ হচ্ছে কি? দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। প্রোটিন সর্বাপেক্ষা কি? জটিল জৈব পদার্থ। প্রোটিন সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। এটি কি বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে, এটাকে পরিপাক হতে হবে। বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে এর গাঠনিক একক কি আছে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হওয়া পর্যন্ত শরীরের কি আসে না, কোনো কাজে আসে না। এটা যেহেতু জটিল জৈব পদার্থ, এগুলো কি ভেঙে সরল প্রোটিন অণুতে পরিণত হতে হবে। না হয় কি, যতক্ষণ পর্যন্ত ভেঙে সরল অণুতে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত শরীরে কি আসে না, কোনো কাজে লাগে না। তাহলে খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে কি বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে প্রোটিন আছে। প্রতিটি প্রাণী ও কোষে কি রয়েছে? প্রোটিন রয়েছে। প্রোটিন এর প্রধান কাজ হচ্ছে, যদি অনেক সময় পরীক্ষায় আসে প্রোটিনের তিনটি কাজ লিখো, কী কী লিখবে? প্রোটিন দেহের গঠন করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করে। প্রোটিন সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। তাহলে প্রোটিন কি? সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে এদের গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হওয়া পর্যন্ত শরীরে কি হয় না, কোনো কাজেই আসে না। পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাকের পর পাকস্থলী আর কি হয়? ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাকের পর শোষণযোগ্য উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং শোষিত হয়। তাহলে প্রোটিন প্রথমে কোথায় শোষিত হয়? পরিপাক হয় পাকস্থলীতে। এরপর ক্ষুদ্রান্তে এসে সম্পূর্ণ পরিপাকিত হয়ে আর শোষণযোগ্য উপাদান অ্যামাইনো অ্যাসিড। এটা শোষণযোগ্য প্রথমে যে প্রোটিনটা থাকে এটা হচ্ছে সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। এটা কি বড় বড় প্রোটিন অণু হিসেবে থাকে, ভেঙে বা পরিপাকিত হয়ে অ্যামাইনো অ্যাসিডে শোষণযোগ্য উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং শোষিত হয়। পরীক্ষায় অনেক সময় আসে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাকের পর কি কি উপাদান উৎপাদিত হয়। তাহলে ফ্যাট ব্যাগে কি কি উপাদান উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, আর ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। তাহলে তিনটা, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই তিনটা উপাদানের মধ্যে দুইটা উপাদান কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাক হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন হয় সময়ের। খাদ্য মুখ গহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য খাদ্যবস্তু মুখ গহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য প্রায় কত ঘন্টা সময় লাগে? 12 থেকে 14 ঘন্টা সময়ের প্রয়োজন হয়।
তাহলে এতক্ষণ আমরা কি জেনেছি? কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের পরিপাক। কার্বোহাইড্রেট কিভাবে পরিপাকিত হয়, ফ্যাট কিভাবে পরিপাকিত হয়, প্রোটিন কিভাবে পরিপাকিত হয়। তাহলে আজকে আমরা কি পড়েছি? একাদশতে পার্ট 2 পড়েছি। পার্ট 2 আমরা কি পড়েছি? কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের পরিপাক। এর আগে আমরা পরিপাক সম্পর্কে জেনেছি। পরিপাক তন্ত্র কি, কাকে বলে, পরিপাক ক্রিয়া কি, খাদ্য কি, খাদ্য আমরা কেন গ্রহণ করি, বেঁচে থাকার জন্য কি বিভিন্ন প্রকার উৎস থেকে আমরা কি বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে বেঁচে থাকার জন্য আমরা কি গ্রহণ করি? খাদ্য গ্রহণ করি। অধিকাংশ খাদ্যবস্তু কি দেহে কি আসে না, সরাসরি কাজে আসে না, কারণ খাদ্য হিসাবে আমরা যেগুলো গ্রহণ করি সেগুলো কি অধিকাংশ কি থাকে, বৃহৎ অনুবিষ্ট থাকে, যেগুলো শরীরের কোনো দেহের কোনো কাজে আসে না। এগুলো আবার উপাদানে পরিণত হওয়ার পর, পরিপাকিত হওয়ার পর তারপর শরীরে আমাদের কি রক্তের সাথে মিশে এবং শরীরে কাজে আসে। তাহলে যে কোনো খাদ্যবস্তুকে যদি আমরা শরীরের কাজে লাগানোর জন্য কি করি, খাদ্যের বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট সরলতে পরিণত হওয়া অবশ্যই কি অনেক প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তাহলে এই অনেক বড় বড় উপাদান বা জটিল উপাদানগুলো, খাদ্যের উপাদানগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা অংশে বিভক্ত হয়ে দেহের গ্রহণোপযোগী অবস্থায় পরিণত করা কিসের মাধ্যমে হয়? পরিণত হয় কিসের মাধ্যমে? পাচন ক্রিয়া বা পরিপাক ক্রিয়ার মাধ্যমে। তাহলে পরিপাকটা কি একটু জেনে নিই। যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু পরিপাক ক্রিয়া কি? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য। তাহলে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে কি বলা হয়? পরিপাক। সকল খাদ্যের পরিপাক ক্রিয়া দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে পরিপাকতন্ত্রের মাধ্যমে কি হয়? সকল দেহের খাদ্যের সকল পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়। পরিপাকতন্ত্র কয়টি উপাদান নিয়ে গঠিত? একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে বিভিন্ন অংশ পড়েছে। কি কি অংশ পড়েছে? মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত। পরিপাকতন্ত্রটা কি? দেহের যে কোনো অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ, খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ এবং অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে তাকে বলা হয় পরিপাকতন্ত্র। এরপর কার্বোহাইড্রেটের পরিপাক, ফ্যাট ও প্রোটিন পরিপাক এ সম্পর্কে আমরা পড়েছি। কার্বোহাইড্রেট ও ফ্যাট ও প্রোটিনের পরিপাক। খাদ্যের কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকের জন্য কি সময় লাগে? অনেক সময়ের প্রয়োজন হয়, যে সময়টা হচ্ছে 12 থেকে 14 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। আর শক্তির প্রধান উৎস হচ্ছে কি? কার্বোহাইড্রেট। আমাদের দৈনিক শক্তি চাহিদা 60 থেকে 80% কার্বোহাইড্রেট থেকে কি আমরা গ্রহণ করে থাকি। কার্বোহাইড্রেট দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কি করে থাকে? কাজ সম্পন্ন করে থাকে। তাপ ও শক্তি সরবরাহ করে। ভাত, রুটি, আলু, চিনি, গুড়, মধু, ফল ইত্যাদি কি কার্বোহাইড্রেটের প্রধান অংশ। আর ফ্যাট হচ্ছে কি? ফ্যাটকে কি বলা হয়? ঘনীভূত শক্তির উৎস বলা হয়। ফ্যাটকে কি? ঘনীভূত শক্তির উৎস বলা হয়। কারণ খাদ্য উপাদানগুলোর মধ্যে কি ফ্যাট সবচেয়ে কি বেশি তাপ ও শক্তি সরবরাহ করে। মানে ফ্যাটের প্রধান অংশ হচ্ছে কি? তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, আর কি তৈলাক্ত মাছ আছে, ডিমের কুসুম আছে, দুধের স্বর আছে, এগুলোতে কি ফ্যাট উপাদান বিদ্যমান। প্রোটিনের পরিপাক কি করেছি? খাদ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে কি পাওয়া যায়? প্রোটিন পাওয়া যায়।
তাহলে প্রোটিন কি হয়, প্রথমে বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে এদের গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হওয়া পর্যন্ত শরীরে কোনো কাজে আসে না। ক্ষুদ্রান্তে আর পাকস্থলীতে প্রোটিন পরিপাকের পর শোষণযোগ্য উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং শোষিত হয়। তাহলে আজকে আমরা পার্ট 2 পড়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক সম্পর্কে জেনেছি। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো করে পড়বে। সবাই ভালো করে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।